এই যে আমাদের যে সামনে যে আমাদের হোটেল আইভরি স্যান্ড তার যে হোটেল থেকে নেমে বাঁদিকে আছে হোটেল কি সাইনা, তার ঠিক পাশেই এক দাদার চায়ের দোকান আছে। ওই স্বর্গদুয়ারের আগে তোমরা যে রাস্তা দিয়ে দিয়ে আসো দেখবে মিত্র ক্যাফে আছে বা ডায়মন্ড প্যালেস যে হোটেল রেস্তোরাঁগুলো আছে বা ল্যারিকা আছে, তার ঠিক অপোজিটে যে সি বিচ, সেই সি বিচে আসলে তোমরা এই মৎস্যজীবীদের আনা সামুদ্রিক মাছ, হ্যাঁ, বা জেলেরা যে মাছ ধরে নিয়ে আসছে এইসব মাছ তোমরা সংগ্রহ করতে পারবে। হোটেল থেকে বেরিয়ে মানে বালিয়াপান্ডার ওই রুটটা থেকে মানে মেরিন ড্রাইভে তো কোনো সি বিচ মানে সি বিচে কোনো এটিএম নেই। গুড মর্নিং বন্ধুরা, আবার চলে এসেছি আরও একটি নতুন স্ট্রিমিং ভিডিও নিয়ে। থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো এবারে আমাদের স্ট্রিমিং ভিডিওটা কী হতে চলেছে। হ্যাঁ, এই ব্লগ হলো আমাদের পুরী ভ্রমণের চতুর্থ এবং শেষ জার্নি ব্লগ। প্রথম ব্লগে কলকাতা থেকে পুরী শতাব্দী এক্সপ্রেস ধরে জার্নি ডিটেলস শেয়ার করেছিলাম। সেখানে কিভাবে কি করে জার্নি স্টার্ট হয়েছিল টোটালটাই দেখিয়েছিলাম এবং শতাব্দী এক্সপ্রেসে ফুডিং থেকে অ্যারাইভেল প্রেজেন্টেশন করেছিলাম। পুরীতে এসে জগন্নাথ মন্দির, কোণারক, হনুমান মন্দির, রামচণ্ডী মাতার মন্দির সবটাই আমরা শেয়ার করেছি তোমাদের সামনে। কোথায় লাঞ্চ থেকে কি কি খাবার, ডিনার, হোটেল টেস্টি কর্নারের ভেজ থালি, আরও কত কি। গুড মর্নিং বন্ধুরা, সকালে ঘুম ভাঙতেই ব্রাশ হাতে চলে এলাম আমাদের হোটেল আইভরি স্যান্ডের টপ ফ্লোরে ছাদের ব্যালকনিতে। আসতেই চোখে পড়ল কি অপরূপ রূপ, বর্ণনা করতে পারবো না। দেখলাম অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। একদিকে সূর্যি মামার দেখা, সে আস্তে করে ঘুম ভেঙে ওঠার চেষ্টায়, আবার অপরদিকে দূর সমুদ্রে দেখা মিলল জেলেদের। তারা তাদের জীবিকার জন্য সকালবেলায় বেরিয়ে পড়েছে তাদের জীবিকা অর্জনের জন্য। পাড়ি দেবেন সমুদ্রের বহুদূর গন্তব্যের দিকে। কেন, কিসের জন্য? হ্যাঁ, মৎস্য অর্জনের জন্য। এদিকে সূর্যি মামা তো রেগে লাল হয়ে আমার দিকে দেখতে থাকে। সে তার প্রাকৃতিক সৌন্দর্য আভাসিত হলো। কি অপরূপ রূপ আমার ছেলের, সেই সূর্যি মামা। এই সূর্য মামাকে দেখে একটি কবিতা মনে পড়ে গেল। চেয়ে দেখো পূর্বের আকাশ, বলে রাত্রি শেষ, চারিদিকে অন্ধকারে নেই মাত্রালেশ। কুহু কুহু পাখির ডাকে ভরে ওঠে মন, সবাই মিলে নতুন দিনকে আসো করি আমন্ত্রণ। কিন্তু এই কবিতার মধ্যে থাকলেই হবে কি? দেখতে দেখতে চলে এলাম আমরা গোল্ডেন বিচ সি বিচের বালির উপরে। দেখতে পেলাম দূরে মা রেডি হয়ে সমুদ্রের দিকে খুব দৌড় গতিতে হেঁটে চলে আসছে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ 7ই মার্চ 2025 শুক্রবার। এই মুহূর্তে আমি সকাল সকাল চলে আসলাম সানরাইজের উপভোগ করতে গোল্ডেন সি বিচ পুরীতে। আমি আমার হোটেল মানে এই যে তোমাকে দেখাচ্ছি, এই যে দেখতেই পাচ্ছ লাইট হাউস। আমি এই লাইট হাউস থেকে জাস্ট বেরিয়ে আসলাম সি বিচ দেখতে। সি বিচ দেখতে আমি সকাল সকাল ঘুম থেকে উঠেছি, অনেক সকালই।
আর সকালবেলায় 4:30টার সময় ঘুম থেকে উঠেছি, উঠে তখনও দেখলাম ফর্সা হয়নি, তখনও অন্ধকার ছিল। তারপরে একটু ঘুমালাম, ঘুমিয়ে আবার ঘুম থেকে উঠলাম 5:30টার সময়, তখন দেখলাম সূর্য জাস্ট আস্তে আস্তে রাইজ হচ্ছে, আকাশ তখন লাল। বাবা মা বেরিয়ে গেল, তারপর আমি ফ্রেশ হয়ে আমি আস্তে আস্তে সি বিচে আসলাম। হ্যাঁ, সি বিচে আসতেই আজকের দৃশ্য অসাধারণ দৃশ্য লাগছে। দেখো, এই তোমরা দেখতে পাচ্ছ, এই তোমাদেরকে দেখাচ্ছি, দেখো খেয়াল করো, এই হচ্ছে আমি আর এই হচ্ছে আমার সূর্যদেব। দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমাদের সূর্যদেব, এই যে দেখা যাচ্ছে, দেখো আমি হাত দিয়ে দেখাচ্ছি। অসাধারণ একটা দৃশ্য। আর যে কদিন আসলাম লোকে অনেকেই বলছে এই সময় পুরীতে কেন গেলি, ওয়েদার মারাত্মক গরম। হ্যাঁ, এই ওয়েদারে কেউ যায় কি না। আমি পুরীতে এসেছি নিয়ে যাবো ধরে রাখো 5 তারিখ, সেদিন থেকে আজ পর্যন্ত সেইভাবে আমি কোনো টেম্পারেচার পাইনি, খুব নর্মাল টেম্পারেচারই পেয়েছি। আর এত সুন্দর টেম্পারেচার পেয়েছি যে তোমাদেরকে বলে উঠতে মানে বলা যাবে না। হ্যাঁ, অসাধারণ টেম্পারেচার পেয়েছি, অসাধারণ টেম্পারেচার। কালকে রাতের বেলায় তোমাদেরকে দেখাচ্ছিলাম বিকালে সমুদ্র বা সন্ধ্যে সমুদ্র কীরকম হয়। আর দেখো এই রাতের বেলায় আবার সব স্টলগুলো বসে গেছে। এই একটা এখানে চায়ের দোকান, সকালে ব্রেকফাস্টের দোকান, এই যে দেখতেই পাচ্ছ। এই দেখো সব টি স্টলগুলো বসে গেছে। কালকে রাত্রিবেলায় পুরীর সমুদ্রের জল খুবই ঠান্ডা ছিল, বেশিক্ষণ বসতে পারিনি কালকে, কারণ খুবই ঠান্ডা ওয়েদার ছিল। আর সকাল সকাল ওই একই দৃশ্য দেখছো। এই দেখো একটা, সে তার জীবিকা অর্জনে বেরিয়ে পড়েছে, টুকটুক করে খাবার খাচ্ছে তার বাচ্চার জন্য। আর এই দেখো উট সকাল সকাল বেরিয়ে গেছে, হ্যাঁ, তাদের জীবিকা অর্জনের জন্য তারা বেরিয়ে গেছে। এখানে একটা উট এসে দাঁড়িয়ে আছে, একজন কাস্টমার উঠে গেল, উঠে সকাল সকাল উটের উপরে সি বিচ দর্শন করবে। আর দূরে দেখতে পাচ্ছ হয়তো ফিশারম্যান, মানে যারা জেলেরা মাছ ধরতে বেরিয়ে পড়েছে। হ্যাঁ, এই দেখো দেখতেই পাচ্ছ, খুব সুন্দর। আর এই হচ্ছে আমাদের সূর্যি মামা, কি সুন্দর একটা দৃশ্য তোমরা দেখো। তো যাই হোক, যেটা তোমাদের বলার সেটা হলো বেসিক্যালি আজকে আমাদের রিটার্ন রিজার্ভেশন হচ্ছে পুরী থেকে হাওড়া। এবার বেসিক্যালি আমি এর আগে টিকিট পাচ্ছিলাম না বলে, আমি কলকাতা থেকে যখন টিকিট করি পুরী থেকে রিটার্ন, তখন কোনো ট্রেন পাইনি বলে আমি ভুবনেশ্বর থেকে ট্রেন করেছিলাম যে 7 তারিখ রাত্রিবেলায় এখান থেকে হোটেল থেকে কোনো গাড়ি নিয়ে বেরিয়ে যাব ভুবনেশ্বর। তারপরে একটা রাত ভুবনেশ্বর ওয়েটিং রুমে ওয়েট করব, মানে থাকবো, থেকে বাবা মাকে নিয়ে পরের দিন সকাল মানে 8 তারিখ শনিবার দিন 8ই মার্চ সকালবেলায় ওখান থেকে জনশতাব্দী এক্সপ্রেস আছে, সকাল 6টায় ছাড়ে এবং দুপুর 12:30টায় গিয়ে হাওড়ায় পৌঁছায়। সেই ট্রেনটাই আমার রিজার্ভেশন করা আছে। হ্যাঁ, সেখানেও আমার খুব সুন্দর বার্থ করা আছে, C8 নাম্বার, C8 কোচে আছে। হ্যাঁ, D8 কোচে মোস্টলি আমার নাম্বারটা আছে। হ্যাঁ, আর খুবই ভালো সিটিং আছে। কিন্তু বিশেষ কিছু কারণে আমি দেখলাম যে এখান থেকে যে আমি ভুবনেশ্বর করতে আবার ড্রাইভ করে যাব, 2-2.5 ঘন্টার একটা জার্নি, হ্যাঁ, গাড়ি করে আমাকে যেতে হবে। কারণ সেটা যাওয়ার জন্য আমাকে গাড়ি বুকিং করতে হবে এবং সেই গাড়ি বুকিং করে যেতে হবে, সেটাও একটা খরচা সাপেক্ষ। তো বাড়ির লোকের সঙ্গে কনসাল্ট করে প্ল্যানিং করলাম যদি তৎকালে টিকিট করা যায়। তো কালকে আমি তৎকালে টিকিট কেটেছি অনলাইনে। হ্যাঁ, এখনও পর্যন্ত কনফার্মেশন হয়নি, বলেছে আজকে কনফার্মেশন করবে দুপুর 2টোর সময় এবং সিট বার দেবে 3টে থেকে 4টের সময়। সেটা আমি পুরী এক্সপ্রেস করেছি। হ্যাঁ, যেটা 8টা 20-তে পুরী স্টেশন থেকে ছেড়ে সকাল ভোর 5:30টার সময় গিয়ে পৌঁছাবে ওটা ইয়েতে, হাওড়াতে। তো সেরকম একটা রিজার্ভেশন আমি করে রেখেছি। হ্যাঁ, দেখি যদি কনফার্মেশন ঠাকুরের কৃপায় হয়ে যায় তাহলে জয় জগন্নাথ, এটাই বলতে পারি। হ্যাঁ, বাবা জগন্নাথ যদি আমাকে কৃপা করে তাহলে আমি সেটা পেলে আমার খুব ভালো হয়। সেটা কনফার্মেশন পেলেই আমি কি করব, ভুবনেশ্বর থেকে যে জনশতাব্দী এক্সপ্রেসটা আমার করা আছে, তাহলে আমি সেটাকে ক্যান্সেল করে দেবো। সেটা যদি ক্যান্সেল করে দিই সেটার একটা টাকা রিটার্ন চলে আসবে। আর আমাদের এই পুরীর যে ইয়েটা করছি, এবার যে ঘুরতে এসেছি ট্রাভেল ওরিয়েন্টেড ব্লগটা যেটা করছি, তার টোটাল ইনফরমেশনটা তোমাদেরকে আমরা সঠিকভাবে দিয়ে দেবো। আমার ইচ্ছা আছে সেটা হয়তো ফুল একটা এপিসোড করে দেবো। হ্যাঁ, আর কিছু কিছু এপিসোড ছোটো ছোটো করে দেবো। হ্যাঁ,
আর ডিটেলস ইনফরমেশনটা তোমাদেরকে দেবো, এটাই তোমাদেরকে বলার। সেটা হচ্ছে এবারে ইনফরমেশনটা তোমরা একটু ভালো করে দেখো, আমাদের ব্লগটা একটু ভালো করে দেখো, হ্যাঁ, এবং আমাদের চ্যানেলটাকে আগেই একটা কথা বলবো, এবার কিন্তু শুধু দেখলে হবে না, তোমাদেরকে সবাইকে প্রচুর লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে এবং শেয়ার করতে হবে, হ্যাঁ, কারণ এবারের টার্গেটটা কিন্তু আমাদের একটা বিশাল বড় টার্গেট হচ্ছে এই বছর, হ্যাঁ, যে এবছর আমাদের প্ল্যানিং আছে 1000 সাবস্ক্রাইবার পার করা, এবং তার জন্য তোমাদের সাপোর্ট না হলে কিছু করার নেই। এই জন্য আমি প্রচুর শর্ট ভিডিও তোমাদের ছাড়ছি, শুধু ইনফরমেটিভ ব্লগ আমি এই চ্যানেলের মাধ্যমে দেবো না, এবার কিছু ফুড ব্লগিং দেবো, শর্ট ভিডিও দেবো, এবং এন্টারটেনমেন্ট ব্লগও তোমাদেরকে দেবো, যেগুলো তোমরা দেখে হয়তো আমাদের চ্যানেলটাকে লাইক করো, হ্যাঁ, আর থাম্বনেলগুলো দেখো, এবারে থাম্বনেলগুলো খুব ভালো ভালো আসবে। প্ল্যানিং আছে তোমাদের এটাও বলি যে ছেলের রেজাল্ট বেরিয়ে গেছে, ছেলে ভালো রেজাল্ট করে প্রমোটেড হয়েছে ক্লাস 3-তে, ওর বইটই কেনা হয়ে যাক, তারপরে যদি সব ঠিকঠাক হয় এবারে সামার ভ্যাকেশনে আইদার নর্থ বেঙ্গল, না হলে সামার ভ্যাকেশনে প্ল্যানিং আছে পুরীতে আসবো। কারণ পুরীতে আসার একটা কারণ হচ্ছে অনেক ছোটোবেলায় পুরীতে এসেছিলাম, তখন এখানকার যে উড়িষ্যার ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি যেটা নন্দনকানন, সেটা গেছিলাম, তারপরে বড় হয়ে যাওয়ার পর আর নন্দনকানন এখনও পর্যন্ত দেখা হয়নি। তার যে অনেক আপডেট হয়েছে, চেঞ্জিং হয়েছে, আরও প্রচুর ধরনের এখানে জন্তু জানোয়ার এসছে, হ্যাঁ, সেগুলো আর দেখা হয়নি। তো এবার হচ্ছে যদি ছেলেকে নিয়ে আসতে পারি, এবার আমিও দেখবো, আমার ছেলেও দেখবে, হ্যাঁ, বাড়ির লোকেরাও দেখবে, হ্যাঁ, যে নন্দনকাননের কতটা চেঞ্জ। তাহলে আমরা পুরীতে আসবো, এসে একদিনকে এখানে হল করব, এইখানে চান টান করবো, করে তার পরের দিন শুধু প্ল্যানিং করবো যে ডাইরেক্ট এখান থেকে নন্দনকানন যাবো। সারাদিনের প্ল্যানিং হবে নন্দনকানন, তাহলে একটা বড় ব্লগ তোমরা পাবে নন্দনকাননের পুরো ডেসক্রিপশন সম্বন্ধে। ওইখান থেকে ইচ্ছা আছে ধবলগিরি, খণ্ডগিরি, হ্যাঁ, এইগুলোকে দেখার। আর কোনারক তো তোমরা দেখেছি, কোনারক তো দেখার আর কিছুই নেই, তাহলে আমাদের এই একটা বড় ব্লগ হবে। কিছুক্ষণ তোমাদের সাথে কথা বলছিলাম, হঠাৎ দূর থেকে দেখলাম মৎস্য জীবিকা অর্জন করে জেলেরা চলে এসেছে, এবং প্রচুর মানুষের কলকলাহল আওয়াজ শুনতে পেতেই চোখে পড়লো নানান রকমের মাছেদের সমাগম, যা জেলেরা সকালে বেরিয়ে আমাদের জন্য অর্জন করে নিয়ে এসেছে। ছুটতে গেলাম সেই সব মাছগুলো দেখার জন্য। শুধু মাছ নয়, সামুদ্রিক কাঁকড়া, বাঁশ মাছ, চিংড়ি, জেলিফিশ, নানান রকমের শঙ্খ, মুক্ত, আরো কত কি বলবো যে শেষই করতে পারবো না, তাই আপনারাই দেখিনি। এইমাত্র এখানে মাছুয়ারা এসে মাছ নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, কত বিভিন্ন ধরনের মাছ ওরা উঠিয়েছে, কাঁকড়া থেকে চিংড়ি, শঙ্খ, ঝিনুক, হ্যাঁ, খেসা মাছ, হ্যাঁ, তারপরে হচ্ছে লম্বা লম্বা সাপের মতো যে ওই মাছ, শঙ্খ মাছ, হ্যাঁ, আরও কত ধরনের মাছ তোমাদেরকে দেখাচ্ছি। এখানে মানে লোকের ভিড় হয়ে গেছে, হ্যাঁ, ওই মাছ অনেকে আছে যারা গেস্ট হাউসে আছে বা হলিডোমে আছে, তারা সকাল সকাল এখানে এসে মাছ কিনে মাছ মানে কাটছে, হ্যাঁ, তারা ভাজা করে অনেকে খাবে। এই মুহূর্তে এখানে দেখো কিছু মাছ উঠেছে, আমি তোমাদের দেখাচ্ছি বিভিন্ন ধরনের মাছ, কি অসাধারণ মাছগুলো দেখতে, তোমাদের দেখাচ্ছি, দেখো।
তো বন্ধুরা, তোমরা এখানে দেখলে বিভিন্ন ধরনের মাছ জেলেরা নিয়ে এসছে। সেখানে শঙ্খ থেকে কাঁকড়া, হ্যাঁ, বাঁশপাতা মাছ, খয়রা মাছ, ইলিশ মাছ, আরও অনেক ধরনের অনেক রকমের অনেক ধরনের সমুদ্রীয় মাছ তোমাদেরকে দেখালাম। হ্যাঁ, তো তোমরা যদি সকাল সকাল পুরী সি বিচে এরকম সকালবেলায় এখানে আসতে পারো, হ্যাঁ, ঠিক পুরী সি বিচটা তুমি এই মাছের যে জেলেরা যে মাছ নিয়ে আসে, তোমরা পুরী স্বর্গদ্বারের আগে তোমরা যে রাস্তা দিয়ে যদি আসো, দেখবে মিত্র ক্যাফে আছে, হ্যাঁ, বা ডায়মন্ড প্যালেস যে হোটেল রেস্তোরাঁগুলো আছে, বা ল্যারিকা আছে, তার ঠিক অপোজিটে যে সি বিচ, সেই সি বিচে আসলে তোমরা এই মৎস্যজীবীদের আনা সামুদ্রিক মাছ, হ্যাঁ, বা জেলেরা যে মাছ ধরে নিয়ে আসছে, এইসব মাছ তোমরা সংগ্রহ করতে পারবে খুবই কম দামের মধ্যে। যেরকম খয়রা মাছ ওরা দিচ্ছে 20টা মাছ 100 টাকায় দিচ্ছে, হ্যাঁ। ছোটো কাঁকড়া 30 থেকে 40 পিস 100 টাকার মধ্যে দিচ্ছে, হ্যাঁ। এরকম অনেক শঙ্খ আছে, বড় শঙ্খ 150 টাকার মধ্যে, 200 টাকার মধ্যে, হ্যাঁ, ডিপেন্ড করছে। তোমাদের একটু ওদের সঙ্গে টাকা পয়সা নিয়ে লেনদেন করতে হবে, করে দিচ্ছে, হ্যাঁ। ছোটো ছোটো শামুক আছে, ঝিনুক আছে, হ্যাঁ, মুক্ত আছে, এরকম প্রচুর জিনিস আছে। তোমরা অনেক কম দামের মধ্যে সকাল সকাল আসলে এই মৎস্যজীবীদের থেকে তোমরা পেয়ে যেতে পারো, হ্যাঁ, অনেক কম টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা। আমি তো দেখলাম এখানে বার্গেনিং করে, হ্যাঁ, অনেকে বার্গেনিং করছে খুব কম টাকার মধ্যে। কিন্তু এই শঙ্খগুলোই যখন বিকেলে তোমরা ইয়ের সময় আসবে, বিকালে মেলার সময় আসবে, তখন এই শঙ্খগুলো 350, 400, 500 টাকার দাম হয়ে যাচ্ছে। তো তোমরা এখানে আসলে অনেক কম টাকার মধ্যে ওদের সঙ্গে যোগাযোগ রাখলে অনেক কম জিনিস অনেক কম টাকার মধ্যে পাবে। এবং যারা হোটেল ছাড়া এখানে কোনো রিসোর্টে আছো, বা ধরো কেউ ঘর ভাড়া নিয়ে আছো, গেস্ট হাউসে আছো, যে রান্না করে খেতে চাও, তাহলে সকাল সকাল মানে পরিবার নিয়ে এসছো, বন্ধুবান্ধব নিয়ে এসছো, এনজয়মেন্ট করতে এসো, যে রান্না করে কদিন এখানে কাটাবে, মস্তি করবে, মজা করবে, এনজয় করবে, মানে এরকম একটা ব্যাপার। যাতে রান্নার খুব শখ আছে, রান্না করে খেতে চাও, তারা এই সকাল সকাল এই বিচের সামনে চলে এসো। বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ, হ্যাঁ, পাবে, ছোট থেকে বড় মাছ পাবে, কাঁকড়া, চিংড়ি, হ্যাঁ, গলদা চিংড়ি, তারপর হচ্ছে বাগদা চিংড়ি, শামুক, হ্যাঁ, এরকম অনেক ধরনের মাছ তোমরা এখানে সংগ্রহ করতে পারবে খুব কম টাকার মধ্যে। এবং এখানে অনেক কাকিমারা আছে, দাদারা আছে, বৌদিরা আছে, বসে আছে, মাছ কেটে দিচ্ছে। তোমার যদি মনে হয় এখান থেকে তোমরা মাছ কেটে নিয়ে যাবে, সেটাও তারা মাছ কেটে দিচ্ছে খুব কম টাকার মধ্যে। মাছ কেটেও দেবে, মাছ পিস করে দেবে, তোমরা যেরকম যা মাছ খেতে চাও সেইভাবেই তোমাদের কি করে দেবে। তো তোমরা, আমি বলবো এখানে আসলে, হ্যাঁ, তোমরা দেখে নিও আমাদের ব্লগটা, তাহলে বুঝতেই পারবে তোমরা কিভাবে আসবে। হ্যাঁ, এই ইনফরমেশনগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমাদেরকে আশা করি তোমাদের খুব সাহায্য হবে। বারবার কিন্তু বলেই দিচ্ছি যে কোনগুলো হোটেলের সামনে আসলে তোমাদের খুব সুবিধা হবে। তোমাদের দেখাচ্ছি হোটেল সাব প্যালেস, মিত্র ক্যাফে, তারপরে হচ্ছে হোটেল সুইমিং বা হোটেল ডায়মন্ড প্যালেস দেখা যাচ্ছে। এই দেখো হোটেল ক্যামেলিয়া, হ্যাঁ, তারপরে হচ্ছে ল্যারিকা। এই যে হোটেলগুলো দেখছো, এই হোটেলগুলোর ঠিক সামনের দিকে যে সি বিচটা আছে, এখানে দেখবে যে অনেক মার্কেটিং দোকানের কনস্ট্রাকশন শুরু হয়েছে, নতুনভাবে সিমেন্ট দিয়ে মার্কেট কনস্ট্রাকশন শুরু হয়েছে। সেই কনস্ট্রাকশনের সামনে সব মৎস্যজীবীরা এরা ফিরে সমুদ্র থেকে এখনও অনেক ট্রেলার ফিরছে, অনেক ছোটো ছোটো নৌকা ফিরছে। তোমরা ওখানে করেও তোমরা চলে আসবে এখানে। তোমরা এখানে ঠিক ঢুকে যাবে 6:30টার মধ্যে ঢুকে যাবে, হ্যাঁ, মানে 5:30টার মধ্যে আসলেও হয়, কিন্তু 6:30, 7টার সময় ঢুকলে মানে দলে দলে এরা সব ফেরে, হ্যাঁ, তখন তোমরা আসতে পারবে এবং বিভিন্ন ধরনের মাছ সংগ্রহ তোমরা এখান থেকে করতে পারবে। এই দেখো প্রিপারেশান নিচ্ছে ওরা মৎস্যজীবীরা, এরা 3 জনের একটা গ্রুপ টিম যাচ্ছে সমুদ্রের মাঝখানে। তাহলে বন্ধুরা, সকালে সি বিচে আসা হলো, চা খাওয়া হলো, মাছ দেখা হলো, কীভাবে জেলেরা ফিরলো সবই দেখা হলো। আর কতক্ষণ, এবার আমাদের যেতে হবে সি বিচ ছেড়ে সকালে ব্রেকফাস্ট করতে। তো বন্ধুরা, বলছিলাম এই যে আমাদের যে সামনে যে আমাদের হোটেল আইভরি স্যান্ড, তার যে হোটেল থেকে নেমে বাঁদিকে আছে হোটেল কি সাইনা, তার ঠিক পাশেই এক দাদার চায়ের দোকান আছে, অসাধারণ চা করে। তোমরা যদি সকাল সকাল আসো, এখান থেকে চা ব্রেকফাস্ট করে তোমরা সি বিচে যেতে পারো। খুব সুন্দর চায়ের দোকান, হ্যাঁ, তুমি সব ধরনের চা এখানে পাবে, হ্যাঁ, ব্রেকফাস্ট আছে, কেক আছে, নানা ধরনের বিস্কুট আছে, ঠিক আছে। এসব তোমরা খেয়ে এই দাদা এখান থেকে খেয়ে তোমরা তারপরে তোমরা
এখান থেকে সি বিচে যেতে পারো। খুব সুন্দর চায়ের দোকান। তো তোমাদের ছোটো আমি ইনফরমেশন দিয়ে রাখলাম, যাতে তোমাদের এখানে আসতে পরে খাওয়া দাওয়া থেকে থাকা থেকে ঘোরার কোনো অসুবিধা না হয়। ডিটেলসটা তোমাদের সামনে আমি দিয়ে দিচ্ছি। ব্রেকফাস্টও করে নিলাম। কোথায়? টেস্টি কর্নারে। সকাল সকাল রুটি ঘুগনি খেলাম, খেয়ে রেডি হয়ে চলে আসলাম সি বিচের উদ্দেশ্যে। বন্ধুরা, চান হয়ে গেল। এই চান করে ফ্রেশ হয়ে এখন সি বিচ দিয়ে হেঁটে হেঁটে আমরা চলেছি আমাদের হোটেলের উদ্দেশ্যে, মানে দ্য আইভরি স্যান্ডের উদ্দেশ্যে। আমরা যে হোটেলে উঠেছিলাম, হোটেল আইভরি স্যান্ড, তার ডিটেলস ইনফরমেশন আমরা তোমাদের সামনে শেয়ার করেছিলাম। হ্যাঁ, আমাদের কোনো একটি ব্লগে আছে, তার ডিটেলস লিঙ্কটা তোমাদের সামনে আমরা দিয়ে দেব। এবং হোটেল আইভরি স্যান্ডে তোমরা যদি সেখানেও যদি দুপুরের লাঞ্চ বা ডিনার করতে চাও, তার মেনু চার্ট কী আছে সেটাও আমরা তোমাদের সামনে এই লাস্ট ব্লগে আমরা তোমাদের সামনে তুলে ধরবো, তার ডিটেলস ইনফরমেশন। সেই বুঝে তোমরা ডিসিশন নিতে পারো যে তোমরা আইভরি স্যান্ডেও তোমরা ফুডিং লজিং করতে পারো বা তোমরা বাইরেও করতে পারো। তাই এই ডিটেলস ইনফরমেশন আমরা এই চ্যানেলের এই 4th এপিসোডের মাধ্যমে আমরা তোমাদের সামনে তুলে ধরবো। আজকে শেষ দিন বলে বেশি স্নান করবো না প্ল্যানিং করেছিলাম, কারণ একটা ছোট্ট কাজ ছিল বলে আমাকে বেরোতে হতো। এই ব্লগে আরও একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা তোমাদের সামনে শেয়ার করব, যা তোমরা আমাদের স্ট্রিমিং চ্যানেলটি দেখলেই বুঝতে পারবে। একটা ইনফরমেশন তোমাদের দেওয়ার আছে, সেটা হলো পুরীতে যদি তোমরা ঘুরতে আসো, তোমরা চেষ্টা করবে টাকা পয়সা ক্যাশ হাতে রাখতে বা ওয়ালেটে রাখতে, কারণ এখানকার এটিএম ব্যবস্থা খুবই খারাপ। স্বর্গদ্বারের সামনে দুটো স্টেট ব্যাংকের এটিএম আছে, এদের গেল 1 সপ্তাহ ধরে কোনো টাকা নেই। এবং তার সামনেই আছে ইউকো ব্যাংক, সেটা টেকনিক্যালি ফল্ট। তারপর আছে অ্যাক্সিস ব্যাংক, সেটাও আউট অফ ক্যাশ থাকে ম্যাক্সিমাম সময়। হ্যাঁ, কিন্তু ওদের মাঝখানে একটা ছোট্ট এইচডিএফসি ব্যাংক আছে, এটা ভাগ্যক্রমে কোনো সময় টাকা থাকে, কোনো সময় টাকা থাকে না। আজকে সকাল থেকে টাকার পিছিয়ে হন্যে হয়ে দৌড়াদৌড়ি করলাম। হ্যাঁ, লাস্টে অনেক কষ্টে এইচডিএফসি ব্যাংকে বাবা জগন্নাথের কৃপায়, সত্যি কথা বলতে আমি জগন্নাথদেবকে আমি ফোন করে লাস্ট ফোন করবো কি, আমি কথা বলতে বাধ্য যে জগন্নাথদেবকে আমি লাস্টে ডাকছি যে বাবা এনিহাও টাকা যদি পাওয়া যায়। অনেক কষ্টে আমি এইচডিএফসি ব্যাংকে আমি টাকা পেয়েছি। হ্যাঁ, হোটেল থেকে বেরিয়ে বালিপান্ডার ওই রুটটা থেকে মেরিন ড্রাইভেতেও কোনো সি বিচে কোনো এটিএম নেই। ওখান থেকে 1.5 কিলোমিটার এসে স্বর্গদ্বারেও এসে যদি এই অবস্থা দেখি, এবার স্বর্গদ্বার থেকেও আরও 2 কিলোমিটার আমি ওয়াকিং ডিস্টেন্সে গেছি। তোমরা টোটোতেও যেতে পারো, আমি ওয়াকিং ডিস্টেন্সে গেছি। কিন্তু সেটাই হচ্ছে কথা যে আমি লাইট হাউসের ওখান থেকে 3.5 কিলোমিটার আমি আসলাম, আসার পর আমি এটিএম পাচ্ছি। তাই তোমাদেরকে বলবো, তোমরা যদি পুরী ঘুরতে আসো, এটা চেষ্টা করবে তোমাদের ওয়ালেটে এবং তোমাদের মানি ব্যাগে জেনে টাকা নিয়ে এসো, নাহলে কিন্তু খুব প্রবলেম হতে পারে। যে হঠাৎ করে 1-2 হাজার টাকা দরকার, বা অল্প কিছু টাকা দরকার আছে, তাহলে কিন্তু এখানে ওঠানো খুব মুশকিল। প্রায় দিনে নাকি এখানে এটিএমে ক্যাশ থাকে না, এবং স্টেট ব্যাংকের এটিএম প্লাস টেকনিক্যালি ফল্ট, ইউকো ব্যাংকের টেকনিক্যালি ফল্ট, তারপরে দেখা যায় যে তোমার আইসিআইসিআই ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক টেকনিক্যালি ফল্ট। তো এগুলো মাথায় রেখে কিন্তু তোমরা যখন ফ্যামিলিকে নিয়ে ঘুরতে আসবে, এগুলোকে মাথায় রেখেই কিন্তু এগোবে। হ্যাঁ, নেক্সট স্টেপে কোথাও ঘুরতে গেলে এই একটা ইনফরমেশান তোমাদের দিয়ে রাখলাম, কারণ আমার মনে হয় এই ইনফরমেশানটা তোমাদের জেনে রাখা খুবই দরকার, খুবই প্রয়োজন। আর বেশি কিছু বলছি না, এখন আমি টাকাটা পেয়েছি, এখন আমি যাবো আমার হোটেলে।
গিয়ে দুপুরে লাঞ্চ করব, লাঞ্চ করে একটু রেস্ট করে আজকে আবার বিকালে আমার ট্রেন আছে, হ্যাঁ 8:20-তে। সেই ট্রেনে করে আমার হাওড়া উদ্দেশ্যে ট্রেন আছে। এখনও পর্যন্ত ট্রেনে কনফার্মেশন আসেনি, কালকে আমি তৎকালে কেটেছি। যদি কনফার্মেশনটা হয়ে যায় তাহলে খুবই ভালো। এসিতে পাইনি, আমি নন এসিতে পেয়েছি। আর বাবা মার তো সিনিয়র সিটিজেন, যদি লোয়ার বার্থটা পায় তো খুবই ভালো হয়। আর আমার ব্যাপারটা ছেড়ে দাও, আমি যা পাবোই হয়ে যাবে। যদি কনফার্মেশন হয়ে যায় তাহলে তোমাদের রিটার্ন টু হাওড়া আমি যতটা পারি চেষ্টা করি, করার চেষ্টা করব। ম্যাক্সিমাম হয়তো আমি তোমাদের খড়গপুর কি ভুবনেশ্বর পর্যন্ত আমি করার চেষ্টা করব। একটু টায়ার্ড থাকবো বলে শুয়ে পড়বো, আমি আগে থেকে জানিয়ে দিলাম। আর বাকিটুকু হাওড়ায় নেমে আমি করব। যাই হোক, কাজে বেরিয়ে কাজ থেকে ফেরার পথে স্বর্গদ্বারের সামনে বেশ কিছু হোটেলের সন্ধান দিচ্ছি। ডিটেলস দিতে পারিনি কিছু সময়ের অভাবে। সেসব হোটেলগুলি হলো হোটেল আম্বার, এবং তার সাথেই রয়েছে ফুডিক রেস্টুরেন্ট। পাশেই রয়েছে আরও একটি ফুডিক জোন, দ্য ফিশার্সম্যানস কিচেন। একটু এগোতেই চোখে পড়ল অন্নপূর্ণা প্যালেস। তার একটু পাশেই রয়েছে মহাসুরা প্যালেস এবং বঙ্গলক্ষ্মী। এটি অনেক পুরনো একটি হোটেল। বেলাভূমি নিবাস, হোটেল নিউ হরিজন, নিউ সিহক। আগে এটা ছিল শুধু সিহক, তারপরে নতুন আবার করে তৈরি করেছে নিউ সিহক হোটেল শ্রী জগন্নাথ। পাশেই আছে অরিজিনালি নৃসিংহ সুইটস, আরও কত কি। এদের ডিটেলস যদি আপনাদের পেতে হয় গুগল থেকে এইসব হোটেলের ডিটেলস আপনারা পেয়ে যাবেন, বা কোনো ট্যুরিজমের থেকেও পেয়ে যাবেন। কিন্তু যাই করবেন প্ল্যান করে করবেন, যাতে কোথাও ঘুরতে গেলে কোনো ঝামেলা বা সমস্যার মধ্যে পড়তে না হয়। কাজ সেরে মা বাবাকে নিয়ে চলে এলাম দুপুরের লাঞ্চের সাথে। কোথায়? হোটেল টেস্টি। হ্যাঁ, বাবাকে আজ বলেছিলাম একটি থালি খাওয়াবো। বাবাকে থালি দেওয়া হলো, ভেজ থালি। আর আমি আর মা খেলাম পমফ্রেট মাছ প্লেট এবং ভেটকি প্লেট। বাবার ভেজ থালিতে ছিল সাদা ভাত, ঘি, লঙ্কা, লেবু, স্যালাড, কারি পাতা দিয়ে আলু ভাজা, ডাল, আলু ফুলকপি তরকারি, আলু পোস্ত, মিষ্টি টমেটোর চাটনি, পনির কিমা কারি, একটি কোল্ড ড্রিঙ্কস, জলজিরা, মিষ্টি দই ইত্যাদি। হোটেল টেস্টি কর্নার, এখানে রাতের ট্রেনের পার্সেল পাওয়া যায়। হোটেলটির অ্যাড্রেস হলো টেস্টি কর্নার, নিয়ার লাইট হাউস, ব্যাক গেট, বালিয়াপান্ডা রোড, পুরী। যোগাযোগ ব্যবস্থা মানে ফোন নাম্বার 7978480047, 73818888733, 738119766 এবং 8917217841। এই হলো টেস্টি কর্নারের স্পেশাল ভেজ থালি। আপনার বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি আমাদের বালিয়াপান্ডার সামনে একটা ভালো রেস্টুরেন্ট আছে টেস্টি কর্নার বলে, বাঙালিয়ানা খাবার। সেখানে বাবা খাচ্ছে টেস্টি কর্নারের স্পেশাল মানে ভেজ থালি দিয়েছে। হ্যাঁ, সেই ভেজ থালির মধ্যে প্রচুর ধরনের আইটেম আছে। তার মধ্যে আছে ফ্রাইড রাইস, লেবু, লঙ্কা, স্যালাড, আলু ভাজা, পোস্ত, একটা ফুলকপির তরকারি মতো, ডাল, চাটনি, একটা সবজি, আর হচ্ছে এক বাটি ঘি। এটা স্পেশাল ডিশ, এটা হচ্ছে 300 টাকা। এটা হচ্ছে কমপ্লিমেন্টারি একটা দিয়েছে জল জিরা জল, এবং একটা মিষ্টি দই দিয়েছে। এটা হচ্ছে কমপ্লিমেন্টারি, ওর সঙ্গে একটা হচ্ছে এই দই দিয়েছে, দেখতেই পাচ্ছ। এই একটা দই, মিল্কি ওয়ের একটা দই, তার মানে এটা হচ্ছে পুরো কমপ্লিমেন্টারি এই খাবারটা। এবং আমি খাচ্ছি পমফ্রেট থালি, আমার সঙ্গে দিয়েছে আলু ভেন্ডি ভাজা, লেবু, পাঁপড়, ডাল।
একটা মিক্স সবজি দিয়েছে, চাটনি, এই হচ্ছে ফ্রাইড রাইস, এবং মাও তাই খাচ্ছে, একই খাবার। তোমরা যদি এখানে আসো খুব সুন্দরভাবে তোমরা এই টেস্টি কর্নারের এই ভেজ থালিটা খেতে পারো। অসাধারণ টেস্টি, সত্যি খুব ভালো টেস্টি। আর তার ডিটেলস তোমাদের সামনে আমি দিয়ে দেবো আমার ডিসক্রিপশন বক্সে। টেস্টি কর্নারের ফোন নাম্বার এবং ডিটেলস দিয়ে দেবো, ঠিক আছে? তোমরা এখানে এসে খেও এবং এনজয় করো। এবার আমাদের পালা গোছানো। জামা কাপড় গুছিয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের ব্যাক টু কলকাতার উদ্দেশ্যে। শেষের দিন আমাদের একটা ঝামেলা হয়েছিল, সেটা হলো আমরা কলকাতা থেকে আসার সময় আমরা ব্যাক রিজার্ভেশন করেছিলাম 7ই মার্চ। ট্রেনের টিকিট আমরা পাইনি বলে আমরা দ্বিতীয় দিন পুরী থেকে এসে অনলাইনে টিকিট বুকিং করি। কিসে? জগন্নাথ এক্সপ্রেসে। ওয়েটিং লিস্ট ছিল কিন্তু খুবই কম ছিল বলে ভেবেছিলাম যে হয়তো ঠাকুরের কৃপায় হয়ে যাবে। দিনের শেষের বেলায় হঠাৎ করে দেখলাম আমাদের টাকা রিটার্ন এসে গেল, ট্রেনের টিকিট পাওয়া গেল না। সেই সময় আমরা রাতারাতি প্ল্যান করলাম যে না, এরকম করে তো জার্নি করা যাবে না। পাশে সিনিয়র সিটিজেন দুজন আছে, আমার বাবা এবং মা। বন্ধুরা, যেটা বলার যে আমাদের যে লাস্ট পুরীর যে ব্লগটা আমরা করেছিলাম, মানে পুরীতে আমরা ঘুরতে গেছিলাম 4 মার্চ এবং ব্যাক করেছিলাম 7 মার্চ। শুক্রবার মোস্টলি পড়েছিল, শুক্রবার ছিল মোস্টলি। তো আমরা সকাল থেকে সবই ঠিকমতো করেছি, সি বিচ ঘুরেছি, লাঞ্চ করেছি, হ্যাঁ। করে আমার একটা মোবাইলে একটা প্রবলেম এসেছিলো বলে সেই জন্য বাকি ব্যাক জার্নিটা আর করে উঠতে পারিনি। তার মধ্যে আরেকটা জিনিস হয়েছিল, সেটা হচ্ছে আমাদের আসার দিন আমাদের ট্রেনের ঠিক টাইমিংটা আমাদের ঠিক ছিল না। কারণ সকালবেলায় আমরা কী করেছিলাম, সেকেন্ড দিন যখন আমরা জগন্নাথ দেবের মন্দিরে পুজো দিতে গেছিলাম, সেই সময় গিয়ে আমরা কী করেছিলাম যে আমরা তৎকালের টিকিট বুক করেছিলাম জগন্নাথ এক্সপ্রেসে। প্রথমে তৎকাল ওয়েটিং দেখালো, ওয়েটিং দেখলাম ওয়েটিং যখন আছে ঠিক আছে হয়ে যাবে, ওয়েটিং 1, 2, 3 এরকম ছিল। কিন্তু শেষ ফিনিশিং যেদিনকে আমরা ব্যাক করব, মানে 7ই মার্চ, হঠাৎ করে সকালে দেখালো ওয়েটিং লিস্ট ওখানেই দেখালো ক্যান্সেল হয়ে গেল, টাকাটা রিটার্ন চলে আসলো। এবং ওই দিনকা ব্যাক করে যে আসবো আর কোনো ট্রেনের টিকিট নেই। কিন্তু আমাদের শতাব্দী এক্সপ্রেস, মানে ভুবনেশ্বর পুরী, মানে ভুবনেশ্বর হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসের টিকিট করা ছিল পরদিন সকাল, মানে 8 তারিখে আমাদের ছিল ভুবনেশ্বর থেকে হাওড়া পর্যন্ত ট্রেনের টিকিট করা ছিল, যেটা ট্রেনের ছাড়ার টাইম ছিল সকাল 6টা। তো আমরা রাতারাতি প্ল্যান কী করলাম, আমরা ওখান থেকে 7 তারিখেই আমরা হোটেল থেকে আমরা আউট হয়ে গেলাম। আউট হয়ে হোটেল থেকে আমরা সামনে যে হোটেলটায় আমরা দুপুরে লাঞ্চ করেছিলাম সেখান থেকেই আমাদের খাবার আমরা প্যাক করলাম। প্যাক করে আমরা ওখান থেকে অটো ধরে চলে আসলাম পুরী স্টেশনে। পুরীতে এসে আমরা প্ল্যান করলাম যে না, যদি তাও কোনো ট্রেন থাকে, আমি টিকিট কাউন্টারে জিজ্ঞেস করলাম তৎকালে যদি কিছু পাওয়া যায়, কুলিদের ধরলাম। কিন্তু মোবাইলটাও একটা প্রবলেম করছিল, মোবাইলের চার্জ ছিল না বলে আমার চার্জারটা নষ্ট হয়ে গেছিলো। এই জন্য কী হয়েছিল, ওই দিনকে আমি ঠিকমতো ফুটেজগুলো তুলতে পারিনি বলে শেষ ফিনিশিং এই ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, যে তোমরা তো এরকম ভিডিওটা দেখলে, আমাদের রানিং ভিডিওটাও দেখলে যে আমরা ব্যাক করছি, পুরী সারাদিনে কী করেছি। লাস্ট ডে আমরা পুরী সি বিচটা দেখিয়েছি, সকালে যে জেলেরা মাছ ধরে নিয়ে আসলো সেগুলো তোমাদেরকে দেখালাম, আরও অনেক কিছু। কিন্তু আসার সময় এই একটা প্রবলেম হলো বলে তখন আমরা কী করলাম, পুরী দুর্গ এক্সপ্রেসে ধরে আমরা ভুবনেশ্বর পর্যন্ত চলে আসলাম। কিন্তু আসার দিন আরেকটা বড় সমস্যা ছিল, বাবার একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো, বাবার একটু ফুড পয়জন মতো হয়ে গেছিলো। সেটা নিয়ে খুব টেনশনে ছিলাম, ভয়েও ছিলাম যে রাস্তায় যদি কিছু একটা হয়ে যায় খুব সিরিয়াস, মানে আর বাইরের স্টেট বুঝতেই পারছো, কোনো চেনাশোনা কেউ নেই। মা খুব টেনশানে পড়ে গেছিলো। তো কোনো মতে ট্রেন ধরে আমরা ভুবনেশ্বর পর্যন্ত এসেছি। ভুবনেশ্বরে যখন আমরা রাত্রি 8:30টার সময় আমরা অ্যারাইভেল হলাম, আমি তো চিন্তা করছিলাম যে এসি ওয়েটিং রুমে থাকবো। কিন্তু হঠাৎ করে নেমে বাবার খুব শরীরটা খারাপ হয়ে যায়, বাবা ভমিটিং করে 2-3 বার। হ্যাঁ, মানে খুব সিরিয়াসলি হয়ে গেছিলো। এবং আশেপাশে অনেক জায়গায় আমি দৌড়াদৌড়ি করেছি থাকার জন্য। এবং আমাদের পরের দিন জনশতাব্দী এক্সপ্রেসে এসি কোচ ছিল না বলে আমরা এসি ওয়েটিং লিস্ট পাইনি। আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম, পেশেন্ট আছে, কিন্তু আমি এমন একটা জিনিস ভাবলাম যে মানে বাইরে গেলে কি প্রবলেমটা হয় এটাই তোমাদেরকে শেয়ার করার জন্য ছিলাম। যে একটা পেশেন্ট সিরিয়াস, অ্যাবভ 70 এজের একজন সিনিয়র সিটিজেন, তার মধ্যে তার শরীরটা খারাপ হয়েছে, আমি এতবার করে রিকোয়েস্ট করলাম, কেউ রিকোয়েস্টটাকে শুনলো না।
ঠিক আছে, আমার এটা খুব খারাপ লাগলো। এই নাকি আমাদের জানি না, আমি তোমরা আমার এই ব্লগটা দেখে তোমরা কি কমেন্টস করবে আমি সেটাও আমি জানি না, কিন্তু এটা আমি তোমাদের সামনে শেয়ার করছি। আজকে আমার সঙ্গে বলে না, আরও কারোর সঙ্গে হতে পারে। হ্যাঁ, তখন ওখানকারই একজন লোকাল পার্সন রেলেরই আমাকে বলল যে আপনারা 1 নম্বরের দিকে যদি যান, ওখানে দেখুন একটা হোটেল আছে। হ্যাঁ, ওরা ওখানে হয়তো এসি আপনারা পেয়ে যেতে পারেন। ওটা একটা বিয়েবাড়ি লজই বলতে পারো, খুবই ভালো লজটা আমি পেয়েছিলাম। হ্যাঁ, তো ওয়ান বেডরুম নিলাম বলে ওই 500 550 টাকা মতো এরকম নিল। এসি ওদের ছিল না। হ্যাঁ, যাই হোক কোনো মতে সে রাত্রিবেলায় বাবাও ঠিকমতো ডিনার করলো না। ডিনারে রুটি ছিল, পনির ছিল। আমি কোনো মতে 2টো রুটি খেলাম। মা তো একদমই খেলো না, টেনশনে বাবাও খেলো না। বাবাকে নর্মাল ওই ওআরএসের জল খেয়ে বাবাকে রাত্রিবেলা ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। বাবা সারা রাতে ঘুমিয়ে পড়লো, তাও রাত্রিবেলা বাবার অনেকবার ভমিটিং হয়েছে, পটি হয়েছে, মানে খুবই সিরিয়াস হয়ে গেছিলো। হ্যাঁ, এবং কাউকে কোনো কন্ট্যাক্ট লেভেলও পাইনি। হ্যাঁ, হোটেলের যারা ছিল তারা খুব হেল্প করেছে, হ্যাঁ, জল দিয়েছে। হ্যাঁ, যাই হোক কোনো মতে সেই রাত্রিটাকে ওই ভয়াবহ রাত্রিটা কোনো মতে কাটানো হয়েছে। এই একটা ভীষণ এক্সপিরিয়েন্স। তো হোটেলে এসে আমি মোবাইলটা চার্জও দিয়েছিলাম, কিন্তু মন মেজাজ এত খারাপ ছিল বলে আমি আর সেই ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করিনি। বলে আমি ব্লগটা এডিট করার সময় ভাবলাম যেটা আমি অন স্পটে যদি তোমাদেরকে আমি বলি, আমার মনে হয় এটা খুব সুবিধা হবে, তাই তোমাদের সামনে আমি এটা বললাম। তো এই হচ্ছে একটা প্রবলেম। পরের দিন সকালে অ্যাজ ইউজুয়াল ঘুম থেকে আমি 4টের সময় উঠলাম, বাবাকে ওঠালাম, বাবা ফ্রেশ ট্রেশ হলো, হয়ে পরে বাবা হোটেল থেকে নিচে নেমে এসে বাবা গরম গরম চা বিস্কুট খেলো। ট্রেনে ওঠার আগে মুড়ি বলো, চিড়ে বলো, ব্রেড, হ্যাঁ, তারপরে স্যান্ডউইচ সবই নিয়ে নিলাম। নিয়ে কোনো মতে আরামসে সিট করে এসি। ট্রেনে দুজন প্যাসেঞ্জার ছিল, তারা খুবই ভালো ছিল, শুনে বাবাকে জাগা দিল, আরামসে এসছি। তো এই হচ্ছে আমার পুরী রিটার্ন রিজার্ভেশনের এক্সপিরিয়েন্স। তো একটা কথাই বলবো যে এবার থেকে তোমরা যদি কোনো জায়গায় টিকিট কাটো, হ্যাঁ, মানে আমাদের এটা কী হয়েছিল, আমরা তো হঠাৎ করে মানে প্রোগ্রামটা প্ল্যান করেছিলাম। তো এবার থেকে বলবো যে কোনো জায়গায় যদি তোমরা প্ল্যান করো, হ্যাঁ, ঠিক আগের থেকে রিজার্ভেশন করে নেবে। আর সিনিয়র সিটিজেন থাকলে তো আরও বেশি করেই বলবো যে টিকিট ঠিক করে কনফার্ম করে নেবে, যাতে তোমাদের আসতে কোনো প্রবলেম না হয়। তো এটাই তোমাদের বলার, আর বেশি কথা বলবো না। আমাদের ব্লগটা তোমরা দেখো, এবং আমাদের চ্যানেলটা তোমরা দেখো, ওয়ান্ডারিং অ্যান্ড এক্সপ্লোরিং উইথ প্রসূন, যেটা নতুন গ্রাফিক্সটা করেছি দেখতেই পাচ্ছ। তো এটাই বলার যে শুধু আমাদের চ্যানেলটা স্ট্রিমিং ব্লগগুলো দেখলে হবে না, তোমরা কমেন্টস করো, প্রচুর লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে যে নোটিফিকেশান বেল আইকনটা আছে সেটা ক্লিক করতে বলো না। আর তোমরা যেইভাবে ছিলে আমাদের পাশে এইভাবেই থেকো, যাতে আমরা এবছরে একটা টার্গেট আছে সেটাকে আমরা ফুলফিলমেন্ট করতে পারি। সো বন্ধুরা, আর বেশি কথা বলছি না, টাটা, বাই বাই, ভালো থেকো, নমস্কার।